বাঁকুড়া থেকে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কেউ না কেউ প্রতিবারই র্যাঙ্ক করে, কিন্তু এবারে প্রথমবার বিষ্ণুপুর থেকে কেউ সেকেন্ড র্যাঙ্ক করেছে। হ্যাঁ, আজকে আমরা রয়েছি সৌম্য পালের সাথে। সৌম্য কাছ থেকে শুনে নেব যে ও কীভাবে প্রিপেয়ার করেছে মাধ্যমিকের জন্য। মাধ্যমিক ছাড়া এই পড়াশোনার মাঝে মাঝে তার লাইফে আর কী কী সে করেছে বা আগামী দিনে সে কী করতে চায়, এই সব নিয়ে কিন্তু আজ কথা হবে সৌম্যর সাথে। সৌম্য জানাবে তোমরা কিভাবে পড়বে, কোন বইটাই বা পড়লে তোমাদের ভালো হয়। তাই অবশ্যই সৌম্যর সাথে দেখে নাও কিভাবে প্রিপেয়ার করবে তোমাদের মাধ্যমিকের জন্য। তুমি এবারে সেকেন্ড হয়েছো, যখন পরীক্ষা দিচ্ছিলে বা প্রিপারেশনের সময় কখনো কিরকম মনে হচ্ছে যে এরকম কোনো একটা র্যাঙ্ক হতে পারে? না, পরীক্ষা দেওয়ার সময় সেরকম কিছু ভাবিনি। মানে যখন পরীক্ষা শেষ হয়ে গেল তখন বুঝতে পারছি যে মানে বেশি তো ভুল করে আসিনি, তাই প্রথম 10-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তো তখনও কি মানে যা মার্কস পেয়েছিল এরকমই সিমিলার এক্সপেক্ট করছিলে নাকি ওটাতে কম বেশি এক্সপেক্ট করছিলে? হ্যাঁ, আমি টেস্টে 687 পেয়েছিলাম, ওরকমই এক্সপেক্ট করছিলাম। আচ্ছা, এখন তোমার 6 নম্বর কম, তার মানে তুমি হলো 94, 694, তাই তো? তো দুটো সাবজেক্ট ছাড়া বাকি সবে 100। তো এই যে কম্বিনেশনটা সবকটাতে 100 পাওয়ার, ধরো যারা এমনি পড়ছে বা এবার যারা পরীক্ষা দেবে, সামনের বার যারা পরীক্ষা দেবে, তারা যদি ধরো অ্যাসপায়ার করে অ্যাটলিস্ট যদি 90-র উপরেও পেতে চায় অধিকাংশ সাবজেক্টে, তাদের কি করা উচিত? হ্যাঁ, 90-র উপরে টেক্সট বইকে ভালোভাবে খুঁটিয়ে পড়লেই করা যেতে পারে। মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার পর আগে ভালো করে বুঝে নিতে হয়, তারপর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। মানে বিভিন্ন দিক থেকে তো প্রশ্ন আসতে পারে, সেগুলোকে সবকে ভালোভাবে করে নিতে হবে। তবে টেক্সট বই খুঁটিয়ে পড়লে 90-এর উপরে অবশ্যই পাওয়া যায়। তো আরেকটা জিনিস যেটা হলো, ধরো এই ইংলিশ আর হিস্ট্রি, এটাতে তোমার বোধহয় 97 রয়েছে, যেখানে 6 মার্কসের শর্ট হয়েছে। তো এই দুটো সাবজেক্ট কি এমনি কম পছন্দ বা এরকম কিছু ছিল? না, আমার হিস্ট্রি মানে খুবই পছন্দের সাবজেক্ট। প্রথমে এতটা ভালো লাগতো না, তারপর হিস্ট্রি বারবার পড়ে 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 পড়ে, মানে হিস্ট্রিতে প্রচুর কোশ্চেন, তো অনেক বড় সিলেবাস, তাই বারবার পড়ে পড়ে পছন্দের সাবজেক্ট হয়ে গেছিল হিস্ট্রি। হিস্ট্রিতে আমার দুটো কোশ্চেন ভুল হয়ে গেছিল, তাই। আচ্ছা, তুমি সেটা আগে থেকে দেখেই এসেছিলে সেটা ভুল হয়েছে? তো মোটামুটি সেজন্য এক্সপেক্টেশন। আর ইংলিশের ব্যাপারটা? ইংলিশে আমার ছোট থেকে পছন্দের। মানে আমার যে টিচার বা মানে প্রচুর রাইটিং প্র্যাকটিস করেছি, তাই ইংলিশ বলতেও ভালো লাগে, আবার মানে লিখতেও ভালো লাগে খুব। ইংলিশে আমার হয়তো রাইটিংয়ে আমার নাম্বারটা গেছে, কারণ বাকি কিছু ভুল করে আসেনি সেরকম। আচ্ছা, রাইটিং যখন তুমি এমনি প্র্যাকটিস করতে বা কিছু করতে, তো ওর মধ্যে তো একটা মানে তোমার কাছে কি মনে হয় রাইটিং এর সব থেকে ইম্পর্টেন্ট কি কি? রাইটিং এর সব থেকে ইম্পর্টেন্ট প্রথম দুটো লাইন, মানে যে ইন্ট্রোডাকশনটা, ওটাকে যতটা চার্মিং করা যেতে পারে তত মানে পড়ার আগ্রহ জাগবে যিনি পরীক্ষা খাতাটা চেক করবেন যিনি। আর বাকিটাও মানে ব্রিফ আর টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। আচ্ছা, আর ভোকাবুলারি কি মনে হয়? ভোকাবুলারি সেখানে গিয়ে কতটা ইম্পর্টেন্ট? ভোকাবুলারি মাধ্যমিকের ভোকাবুলারি মানে খুবই ইম্পর্টেন্ট। আর যে অনেক সময় ভোকাবুলারি জানা না থাকতে পারে, তো ওই আনসিন প্যাসেজটাকে বারবার পড়ে মানে কোন দিকে মিনিংটা যেতে পারে শব্দটা, সেটাকে আন্দাজ করতে হবে, তাহলে ভোকাবুলারি করা যেতে পারে। আর ছোট থেকে আমি ভোকাবুলারি প্র্যাকটিস করেছি প্রচুর। কিভাবে প্র্যাকটিস করতে? আমার একটা ভোকাবুলারি ডায়েরি ছিল, সেখানে আমি প্রায় প্রতিদিনই রোজ 30টা করে নতুন শব্দ লিখে রাখতাম। 30টা? আচ্ছা, তারপর? মানে বিভিন্ন দিক থেকে, কোনো গল্প পড়ে বা নিউজ পেপার, যেখান থেকে খুশি। তাই মানে ভোকাবুলারি একটা আয়ত্ত হয়েছিল বিভিন্ন শব্দে। তো এই যে 30টা ধরো ভোকাবুলারি তুমি লিখে রাখলে রোজ রোজ, এবার এই 30টাকে কোথাও কোনো জায়গায় কোনো সেন্টেন্স লিখে বা কাউকে বলে এরকম কোনো প্র্যাকটিস করতে? হ্যাঁ, মানে শুধু লিখে রাখলে হবে না, মানে ওটাকে যেটা আমি আজকে শিখলাম সেটাকেই আমি পরের দিনে রাইটিং এ ব্যবহার করতাম। আমি মাধ্যমিকের আগের দিনও হয়তো কোনো একটা নতুন শব্দ শিখেছি, সেটাকে আমি মাধ্যমিকের খাতাতে ওই শব্দটা লিখে এসেছি। মানে যে কোনো ভাবে মানে ভালো শব্দকে আমি লিখে আসার চেষ্টা করি পরীক্ষার খাতাতে। বেশ বেশ। আর একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, সেটা হলো বাংলা। বাংলায় পেয়েছো 100-100, কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু ব্যাকরণ, রচনা এগুলোতে পুরো মানে তাদেরকে যেটা বিভীষিকা মনে হয়। তো কিভাবে তারা ট্যাকেল করতে পারে সেটাকে? বাংলার প্রথমে রচনাটা বলছি। রচনাতে ভূমিকাতে একটা কোটেশন আর উপসংহারে একটা কোটেশন, তাহলে মানে নাম্বারটাকে বেঁধে দেওয়া যায়। আর বাকি 10 নম্বর 6-7টা পয়েন্ট লিখলেই হয়ে যায়। বেশ। আর ব্যাকরণের ব্যাপারটা? ব্যাকরণ ওই প্র্যাকটিস করতে হবে আর কি। ব্যাকরণও প্র্যাকটিসটাই বাড়াতে হবে ব্যাকরণ। তো তুমি ব্যাকরণ কিভাবে করতে প্র্যাকটিস করতে, কি করতে ব্যাকরণের জন্য? বিভিন্ন কোশ্চেন ব্যাংক যেগুলো আছে সেগুলোর বিভিন্ন কোশ্চেন, মানে ব্যাকরণে তো উদাহরণের থেকে যে একটা বাক্য দিয়ে দিল, এখানে তার থেকে ব্যাকরণের বিভিন্ন প্রশ্ন, সেরকম প্রশ্নগুলো বেশি করেছি। আর এমনি থিওরি তো পড়ে নিয়েছি, যেগুলো থিওরি তো কম থাকে। তো এই ব্যাপারটা যখন আমরা ঢুকলাম তাদের আমি কথা বলি, ধরো একটা দিকে আছে থিওরি,
আর একদিকে রয়েছে এই প্র্যাকটিস পোর্শন, এবং সবের জন্যই বই রয়েছে। হুম। তো ধরো যদি কেউ বুঝতে চায় আগামী দিনে যে সে আজকে দাঁড়িয়ে টেক্সটটা মানে যেই পার্টটা কনসেপ্টটা বোঝার জন্য বাংলার জন্যই, ধরো বাংলা তো যে এই পার্টটা ধরো মানে যে প্রবন্ধ বা যেসব রয়েছে সেগুলো তো ফিক্সড, হুম। সেটা ছাড়া এর বাইরে ধরো সে কতগুলো বই রেফার করবে বা কিভাবে তার এটা করা উচিত, হ্যান্ডেল করা উচিত? হ্যাঁ, যদি কেউ মানে স্কুলে গেলেও তো স্কুলের টিচাররা অনেকটাই এক্সপ্লেন করে দেন, মানে হুম। কবিতা গল্প সেগুলো। হুম। কবিতাটাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, আর গল্প তো অনেকটাই তথ্যভিত্তিক, গল্পের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো পরীক্ষার খাতায় ভালোভাবে গুছিয়ে লিখে আসতে পারলে নাম্বার পাওয়া যায়। আর কবিতায় মানে একটা লাইন থেকে মানে কতগুলো মানে বের হতে পারে সেগুলোকে, আর কবি কি ভেবে সে কোন পরিপ্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে সেই রচনার কবিতাটা লিখছেন সেটাকে বুঝে নিতে হয়, আর তারপর নিজের ভাষায় লিখতে হয়, মানে মুখস্থ করা নয়। আরেকটা অনেকে দেখা যায় যে অনেকেই মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে, তুমি কি কখনো মক টেস্ট হ্যাঁ, দিয়েছিলে? মক টেস্ট দিয়েছি পরীক্ষার আগে আমি। নানান অর্গানাইজেশন হ্যাঁ, কন্ডাক্ট করে, তো সেই অর্গানাইজেশনদের করেছো নাকি তুমি নিজের? হ্যাঁ, অর্গানাইজেশন থেকেও করেছি, আর এমনি সময় ধরে সেরকম দিতে পারতাম না, তবে 1 ঘন্টা টাইম স্লটে কতগুলো কোশ্চেন করা যায় সেরকম করেছি। বেশ। এবার ধরো যারা 9 থেকে 10-এ উঠছে তারা অলরেডি পড়ছে, এবং এটা ধরো আমরা মে মাসে দাঁড়িয়ে রয়েছি, মানে বেশ কমাস ক্লাসও হয়ে গেছে, আর সামনের বার ধরো অ্যারাউন্ড ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে। তো যে কমাস রয়েছে, তো আইডিয়ালি কোন মাসের মধ্যে সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাওয়া উচিত? অক্টোবর নভেম্বরের মধ্যে। অক্টোবরের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাওয়া উচিত। তারপর সে কি করবে? তারপর হয় পুরোনো বছরের যে টেস্ট পেপার গুলো থাকে সেগুলো সলভ করা, বা বিভিন্ন প্রকাশনের যে কোশ্চেন ব্যাংক সেগুলো, আর তারপর ওই জানুয়ারির দিকে তো স্কুল থেকে দেয় পর্ষদের টেস্ট পেপার থাকে, সেগুলোকে সলভ করতে হবে। আর তারপরে তুমি যেমন একটা অ্যাডিশনাল বললে কিছু কিছু অর্গানাইজেশনে যদি মক টেস্ট হয় সেটা অবশ্যই, সেটা দেওয়া হয়। মক টেস্ট অবশ্যই দিতে হবে। মক টেস্টটা দিলে এই মক টেস্টে কি কি বেনিফিট তোমার মতে? মক টেস্টে মানে ওই 3 ঘন্টা সময়ের মধ্যে আমি পুরোটা কমপ্লিট করতে পারছি কিনা সেটা, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা। আর আমার তাড়াহুড়োতে হাতের লেখা যেন না খারাপ হয়ে যায়, সেদিকটা একটা। আর সময়ের মধ্যে মানে যদি অঙ্ক বা বিজ্ঞানের কিছু মানে কম সময়ের মধ্যে কোশ্চেনটাকে মানে ভেবে নিতে পারছি কিনা সেটাও প্র্যাকটিস। মানে থিঙ্কিং একটা দিকে বলছো, একদিকে তোমার রাইটিং বলছো ঠিক হয়ে যাবে, মানে যেটা হলো প্রপারলি পড়া যাবে সেরকম রাইটিংটা হয়ে যাবে। আর থার্ড আর একটা যেটা হলো যে তোমার একটা টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। বেশ। তো এরপরে যেটা ধরো একটা খুব বড় পার্ট হয় যে নিজে পড়ার যে পার্টটা, তাই না, সেলফ স্টাডি। তো এইটা তোমার এই টোটাল মাধ্যমিকের প্রিপারেশনের জার্নিতে তোমার সেলফ স্টাডি যদি রুটিনটা বলতে চাও সেটা কিরকম ছিল? সেলফ স্টাডি আমি তো টিউশনেও পড়তাম, মানে টিউশনে কাজগুলো করে নিতাম, তারপরে সেলফ স্টাডিতে আমি নিজের মতো পড়তাম, মানে যখন যা ইচ্ছা হয় সেগুলোই পড়ে গেছি। সেলফ স্টাডিতেই আমি 10-12 ঘন্টা মোটামুটি পড়তাম, তার মধ্যে থেকে আমি 8-9 ঘন্টা আমি সেলফ স্টাডি দিতাম, বাকিটা টিউশন। হ্যাঁ, বাকি টিউশনে বা অন্য স্কুলটা বাকি স্কুলের কিছু পড়া। স্কুলে মোটামুটি রেগুলারলি যেতে? স্কুল সেরকম যেতাম না, মানে প্রথম দিকে গিয়েছিলাম, তারপর ওই সেলফ স্টাডি আওয়ারটা বাড়ানোর জন্য স্কুলে যাইনি। আর সেখানে গিয়ে এরকম কিছু মনে হয় না যে কখনো যে স্কুল টিচাররা কোনোভাবে হেল্প করতে পারে না, সেটা তেমন বেটার মনে হয়নি? হ্যাঁ, স্কুল টিচাররা মানে স্কুলের মধ্যে। না, তুমি ধরো স্কুলটা যখন যাওয়া কমে গেল সেটা কি কারণে, মানে এটা মনে হয়েছে যে আমি বেটার করতে পারবো দেন স্কুল টিচারদের যেভাবে হচ্ছে? না, মানে আমার সিলেবাসটা যখন অনেকটা এগিয়ে গেল তখন আর মানে বারবার একই পড়া বারবার করার কোনো মানে হয় না আর কি। তখন প্র্যাকটিস করার জন্য বা আরো মানে হায়ার ক্লাসের কিছু টপিক এগিয়ে রাখার জন্য সেরকম স্কুলে যাবে। এখানে একটা জিনিস যেটা আমার মনে হয়, তোমার কি মনে হয় কোথাও গিয়ে স্কুলে যেভাবে পড়ানো হয় সেটা যদি আরো ভালো হতো, তাহলে কি স্টুডেন্টরা একটু অন্যভাবে দেখতো জিনিসটাকে? হ্যাঁ, স্কুলে তো ভালো পড়াশোনা অবশ্যই হয়, কিন্তু মানে অনেক স্টুডেন্টরা মানে স্কুলে সেরকম যায় না, তাই তাদের দেখা দেখি অন্যরাও আর যায় না যাওয়ার কারণ কি এটাও যে সেভাবে ভালো করে দেখিয়ে দেওয়া হয় না বলে? না, আমার মনে হয় এটা সেরকম একটা মানে সংস্কৃতিতে পরিণত হয়ে যাচ্ছে স্কুলে না যাওয়া। স্কুলে যাওয়া এটা হ্যাবিট হয়ে যাচ্ছে, আর এটার জন্য পড়াশোনার ওই লিঙ্কটা সেটা না যে আমি বাড়ি থেকে বেটার করতে পারি, এই ভাবনাটা না। স্কুলে আরো ভালো পড়াশোনা হয়, কারণ অন্য ছাত্রছাত্রীদের যে ডাউট গুলো সেগুলোর থেকেও আরো কিছু না কিছু শেখা যায়। বেশ। তো এমনি ধরো তুমি যখন এরকম একটা র্যাঙ্ক করলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কিরকম কি বলছে? তারাও খুব খুশি, মানে অনেকটা অবাক হয়ে যাচ্ছেন যে হতে পেরেছি। আর সবাই তো ভালো লাগছে, এত গুণী ব্যক্তিরা আসছে। 9 লাখের মধ্যে রাজ্যে দ্বিতীয়, কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে। পাড়া প্রতিবেশী মানে ওর বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় পরিজন কি বলছে? সবাই ভালো বলছে যে আমাদের পাড়ার থেকে একজন এরকম সেকেন্ড হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, খুবই ভালো লাগছে। ওর এই যে প্রিপারেশনের পুরো জার্নিটাতে বাবা মা হিসেবে কেমন ভাবে আপনারা ওকে সাহায্য করেছেন? ও পড়তো, ওকে কিছু বলতে হতো না, তো বেশি রাত জাগলে বলতাম যে এত রাত জাগিস না, সকাল করে উঠতে হবে, দিনের বেলা পড়বি, এরকম একটা
তাছাড়া ওকে পড়ার বিষয়ে কোনোদিন কিছু বলতে হয়নি। এখানে এর আগে এরকম কেউ র্যাঙ্ক করেছে? আমাদের স্কুল থেকে প্রায় প্রতি বছরে একজন করে প্রথম 10-এর মধ্যে থাকে, কিন্তু বিষ্ণুপুর থেকে দ্বিতীয় প্রথমবার হয়েছে। প্রথমবার হয়েছে? তো মানে বলে যেমন ভাবে হিস্ট্রি ইন দ্য মেকিং, আর সেটাতে তুমি পেন্ট করছো, তো সেই ভাবনাটাতে কেমন লাগছে? সেরকম আমার নিজের কিছু মানে কৃতিত্ব আমি মনে করছি না। আচ্ছা, তো কাকে কাকে শ্রেয় দিতে চাইবে? কার কার কৃতিত্বের মধ্যে রয়েছে? আমার মা বাবা, দিদি, পরিবার, আমার টিচাররা যাদের কাছে আমি পড়েছি ছোট থেকে, যাদের সান্নিধ্যে আমি আসতে পেরেছি, তাদের সবারই মানে অবদান রয়েছে। আমি তো কিছুই নেই, তারা না তৈরি করলে আমি কিছুই থাকিনি। বেশ, তো এবার যদি কেউ ধরো জানতে চায় যে আজকে ধরো যে সেকেন্ড হয়েছে বা এ হয়েছে, এমনি ভাবনা হয়েছে সে সারাদিন বইয়ের মধ্যে মুখ ঘুরে বসে থাকে, তো এটা কি তোমার মনে হয় যেটা ঠিক? মানে বই পড়া ভালো, যত বই বেশি পড়তে পারবে ততই ভালো, কিন্তু যখন আমি বইয়ের সামনে বসে আছি কিন্তু অন্য কিছু ভাবছি, তাহলে তো সময় নষ্ট হচ্ছে। তার থেকে বরং সেই সময়টাই রিফ্রেশমেন্টের জন্য কিছু একটা করে আবার বই নিয়ে বসে পড়ি। তো এরকম যখন ফেসটাই যে রিফ্রেশমেন্ট, সেই সময় যদি তোমাকে জিজ্ঞেস করেছে তুমি রিফ্রেশমেন্টের জন্য কি করতে, তো তোমার কি মনে হয় সেটা কি হয়? গান বাজনা, খেলাধুলা, কিছু ভালো টিভিতে কিছু ভালো দেখা, আবার ইউটিউবেও মানে সেরকম বেশি কিছু দেখিনি, তবে কম কম রিফ্রেশমেন্টের জন্য একটু ব্যবহার করেছি। ইউটিউবের কথা যখন বলছো তখন একটা কথা বলি যে অনেক ছাত্রছাত্রীরা যারা ধরো দেখছে বা আগামী দিনে দেখবে, তারা হয়তো একবার কোথাও ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে গেলে ওখানেই ঢুকে থেকে যায়, বা আমার সাথে ঝগড়া হয় এই আর একটা রিল দেবো, বা আর 5 মিনিট আর 10 মিনিট এই করতে করতে ঘন্টা বা ঘন্টা। কন্ট্রোল কিভাবে করতে নিজেকে? রিল আমি সেরকম দেখতাম না, মানে বা ধরো ভিডিওরই কথা যদি বলি। হ্যাঁ, ভিডিও মানে হয় খুব জোর হলে 5-10 মিনিট একটা, নাহলে একটা না 1 ঘন্টা ফোন ঘাটছি, এটা তো ভালো না। বেশ বেশ, আগামী দিনে কি নিয়ে পড়তে চাও তুমি? ইঞ্জিনিয়ারিং। কেন ইঞ্জিনিয়ারিং কেন? ছোট থেকে শখ আছে, আর অঙ্ক খুবই ভালো লাগে। তো অঙ্ক নিয়ে পড়ো, অঙ্ক নিয়ে কেন পড়ছো না? এত ভালো ভালো কলেজ, ISI মতন কলেজ রয়েছে, তো সেখানে কেন পড়তে চাইছো ইঞ্জিনিয়ারিং কেন? অঙ্কের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রিও রয়েছে, মানে একটা কম্পিটিশন আরো বেশি চাই, মানে যে তো ওখানে তো আরো কম 30টা 35টা করে সিট। হ্যাঁ, সে তো আর ISI এত নাম্বারে, মানে কম্পিটিশন যদি ইঞ্জিনিয়ারিং এর নিরিখে দেখো, IIT NIT সব ছেড়ে ISI কটা? ISI তো আরো কঠিন পরীক্ষা, আরো কঠিন, আরো কম্পিটিশন। তাহলে মানে IITর একটা প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে ছোট থেকে, সেই জিনিসটা বেশি করার ইচ্ছে করে ছোট থেকেই সেরকম ভাবতে। তো বাড়িতে এমনি কেউ হয়েছে যে কেউ ধরো এই ভাবনাটার পিছনে কেউ কারণ যে সেই ইন্সপায়ার করেছে ইঞ্জিনিয়ার হতে, এরকম কোনো স্টোরি কিছু রয়েছে কারোর পেছনে? না, IITর থেকে ফ্যাসিনেশন আমার ছোট থেকেই রয়েছে, তবে মানে কাউকে দেখে সেরকম নয়। আচ্ছা, মানে ভালো লাগে এমনি ভালো লাগে। এমনি ধরো যারা আগামী দিনে এই কেরিয়ার চয়েসটা তো একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, তুমি যেমন ভাবে ধরো তোমার ভালো লাগা থেকে আজকে ধরো এই ইঞ্জিনিয়ারিং দিকে এগোতে চাইছো, যারা ধরো আগামী দিনে পরীক্ষা দেবে এবং কোনো একটা কেরিয়ার চয়েসের দিকে এগোতে চায়, তাদের ঠিক কি কনসিডার করা উচিত তোমার মতে? পছন্দের সাবজেক্টটা প্রথমে চুজ করতে হবে, যে আমি কোনটাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। ঠিক। আর এই ক্যারিয়ার চয়েসটা আমার মনে হয় ক্লাস 8 থেকে শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, ক্লাস 8 থেকে তারপর 8, 9, 10-এ মানে 11, 12-এ অধিকাংশ জিনিস এগিয়ে রাখা উচিত। তাহলে 11, 12-এ অনেক সুবিধা হবে, আর মানে একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে। এরকম কি তুমি নিজেকে এগিয়ে রেখেছো? মানে আগে থেকে 11, 12 কিছু পড়েছিলে? হ্যাঁ। তো ধরো আজকে যদি সম্মুখে কেউ অন্যভাবে জানতে চায়, আজকে সেকেন্ড হওয়া ছাড়া তার বাইরে, পড়াশোনার বাইরে সে নিজেকে কি ভালো লাগে সেটা আইডেন্টিফাই করে। পড়াশোনার বাইরে মানে আমি একটু নিজের মধ্যে ভালো লাগে, মানে পরিবারের সাথে থাকতে ভালোবাসি, গান বাজনা, খেলাধুলা। গান বাজনা কি করতে ভালোবাসো না শুনতে ভালোবাসো? শুনিও করিও, মানে আমার বাবা মা দাদু মানে সবাই গান বাজনারই মানে মানুষ আছে, সবাই গান বাজনা। আচ্ছা, তোমার কার গান সবথেকে বেশি পছন্দ? আমার রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, পুরোনো দিনের যেসব গান আছে, মান্না দে। বাহ, এরকম টাইপের তো আজকাল শোনাই যায় না। আর অন্য কিছু যদি খেলার কথা, কি খেলা পছন্দ হয় তোমার? ক্রিকেট পছন্দ হয়? তো তুমি কোন ইয়েতে খেলো, ব্যাটসম্যান না বোলার? ব্যাটসম্যান। এখনো খেলা হয় না ছাড়া হয়ে গেছে? 9-এর শেষ দিক থেকে আমার সেরকম যাওয়া হয়নি, মানে ক্লাস 10-এ কিছুদিন গেছিলাম, আবার মাধ্যমিকের পরে কিছুদিন গেছি। তো আবার মনে হয় না যে একটু কন্টিনিউ করা উচিত? ইচ্ছা তো, কারণ মেন্টাল হেলথের সাথে ফিজিক্যাল হেলথটা দরকার নাকি? থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, অ্যান্ড অল দ্য বেস্ট। তুমি অনেক কিছু শেয়ার করবে, যে আই এম শিওর যারা দেখছে তাদের অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।